থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন। তার মাধ্যমে আমাদের পরবর্তী সমস্ত কাজের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনার ডিভাইসে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক সাগর কুমার পাঠকের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী হত্যা প্রহেলিকা। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় বর্ণালী, দেবাঞ্জন, সৌরভ সাহা, পারমিতা, শুভ, অভিক, সৌরভ রায়। শব্দ সংযোজনে সুদেষ্ণা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখক সাগর কুমার পাঠকের কলমে হত্যা প্রহেলিকা। মে মাস শেষ হয়ে জুন মাসের প্রথম সপ্তাহ হয়ে গেল। বৃষ্টির দেখা নেই, তবে ধূসর রঙের আকাশে মেঘ জমেছে বিস্তর। গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। ঘরে পাখা চললেও স্বস্তি নেই। যদিও রেডিওর খবরে আবহাওয়ার পূর্বাভাসে বলেছে এই সপ্তাহের শেষের দিকেই কলকাতায় বৃষ্টির দেখা মিলবে, তবে ওদের খবর বেশিরভাগই মেলে না। রুদ্রপ্রিয় আরাম কেদারায় গা এলিয়ে খবরের কাগজ পড়ছিল। প্রতিমার সাথে একটু আগেই ওর এক চোট হয়ে গেছে। বর্তমানে আমার ভূমিকা সেখানে নীরব দর্শকের মাঝে রেফারের ভূমিকা পালন করতে গিয়ে বৌঠানের রাগের কারণ হয়েছি, তাই এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি। আজকের তর্কের বিষয় বিবাহিত মহিলার স্বামীর বিরুদ্ধে যদি গুরুতর অন্যায় করার অভিযোগ ওঠে তবে তার স্বামীর পাশে থাকা উচিত কিনা। এক্ষেত্রে বৌঠানের বক্তব্য, যে দোষী তার পাশে থাকা কখনোই উচিত না, তা সে যতই তার স্বামী হোক না কেন। যদিও আমার বন্ধুর মত, দেখো, যতক্ষণ না স্বামী বেচারা দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ তার স্ত্রীর উচিত তার পাশে থাকা। আমি প্রথমে ক্ষীণ স্বরে রুদ্রপ্রিয়কে সমর্থন করলেও বৌঠান কড়া চোখের চাউনি দিয়ে বলল, শোনো ঠাকুরপো, তোমার ওই বেচারা স্বামী দোষী কিনা তা পুলিশ বা আইন আদালত সবসময় বুঝতে না পারলেও তার বউকে ফাঁকি দেওয়া সেটা কখনোই সম্ভব নয়। হয়তো গোয়েন্দার চোখকেও সরিয়ে দিতে পারে, কিন্তু বউয়ের নজর সেটি হওয়ার জন্যই। অবশ্য তুমি সেসব বুঝবে না। এই যে তোমার বন্ধু সকালের বরাদ্দ প্রথম সিগারেটটা খাওয়ার পরও এই ঝগড়ার ফাঁকে দ্বিতীয় সিগারেটটা আবার শেষ করে ফেলেছে। সেটা আমি টের পাইনি ভেবেছ? অ্যাস্ট্রের দিকে তাকিয়ে দেখলাম বৌঠানের কথাই ঠিক। আজকাল প্রতিমা নিজে হাতে রোজ অ্যাস্ট্রে পরিষ্কার করে। তার সাথে কড়া নিয়ম, সকাল বিকাল রাতে একটি করে মোট 3টে সিগারেট তার বরাদ্দ। আমার সাথে বাইরে বেরোলে সিগারেটের হিসাব রাখা ও নিয়ম ভাঙলে তা যথা জায়গায় জানানো আমার দায়িত্ব। সবসময় তা অক্ষরে অক্ষরে পালন করতে না পারলেও দেখেছি রুদ্র তার অনিয়ম বেশি করে না। যাই হোক, আমি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললাম, আজ তোমার ট্রেন যেন কটায়? সন্ধ্যে 6টায় গাড়ি। আমি ট্যাক্সিকে বিকেল 4টে আসতে বলে দিয়েছি। আজ একটা মিছিল আছে সকালে, গন্ডগোল হলে যেতে কিন্তু দেরি হবে। ডেকার্স লেন থেকে শিয়ালদা যেতে কতক্ষণ আর লাগবে? যাই হোক, তোমার দাদা এখন কেমন আছে বৌঠান? সকালে খোঁজ নিয়েছি গো, শরীরটা খুব দুর্বল। কদিন ধরে নাকি দাদা কিছু খেতেই চাইছে না। তাই আমি ভাবলাম কদিন একটু যাই, ওখানে গিয়ে ওর একটু সেবা শুশ্রূষা করে আসি। না না, ঠিকই করেছো বৌঠান। শোনো না, আমি আজকের সব রান্না বান্না করে দিয়ে গেলাম, আর আমি না থাকলে কী কী রান্না হবে সব হরিরামকে বুঝিয়ে দিয়ে গেছি। আর হ্যাঁ, এই যে ওকে না একদম এই খাবো সেই খাবো এসব করে কিন্তু একদম জ্বালাবে না ঠাকুরপো। কথাটা আমার দিকে তাকিয়ে বললেও আসলে সেটা কার উদ্দেশ্যে বলা সেটা বেশ স্পষ্ট বুঝতে পারলাম, তাই কোনো উত্তর দিলাম না। খালি নরম গলায় বললাম, ওঠান, বলছি যে একটু চা হবে? এই গরমে আর চা খেতে হবে না, আমি হরিরামকে দিয়ে একটু বড় পান্তে পাঠিয়েছি। আজ তোমাদেরকে না একটু গন্ধরাজ লেবু দিয়ে ঘোলের ঠান্ডা শরবত করে খাওয়াবো। আর কত ঘোল খাওয়াবে? রুদ্রপ্রিয় ফুট কাটল।
প্রতিমা রুদ্রর কথার একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, এমন সময় রুদ্র বলল, মানিকবাবু আসছেন, সম্ভবত কোনো ভালো খবর, অথবা খুব খারাপ কোনো খবর। মনে হচ্ছে ভালো খবরই আছে, হাতে মিষ্টির হাঁড়ি বোধ হয়। কয়েক সেকেন্ড বাদে মানিকবাবু ঘরে ঢুকলেন, হাতে একটা বড় মিষ্টির বাক্স। এসেই ধপ করে চেয়ারে বসে প্যান্টের পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলেন। তারপর মিষ্টির বাক্সটা প্রতিমার দিকে বাড়িয়ে বললেন, ভীমনাগের সন্দেশ, একদম টাটকা। রুদ্রপ্রিয় এবার বলে উঠল, কে আপনার আসামি ধরা পড়ল বামাল সমেত? মানিকবাবুর চোয়ালটা সেই যে ফাঁক হয়েছিল সেটা আর বন্ধ হলো না। তা কোথায় পেলেন বেটাকে? সোনার দোকানে না বিয়ের আসরে? আপনি কি মশাই আজকাল জ্যোতিষ চর্চা করছেন নাকি? অখিল যে ধরা পড়েছে কাল মাঝরাতে, সেটা পুলিশের কয়েকজন ছাড়া কেউ জানে না। আমি নিজে মুখে আপনাকে খবরটা দেব বলে আপনাকে ফোন পর্যন্ত করিনি। শুধু তাই নয় মানিকবাবু, আপনি যে একটা ভালো খবর নিয়ে আসছেন এবং আপনার হাতে যে মিষ্টির হাঁড়ি আছে সেটাও আমার বন্ধু আগেই ঘোষণা করে দিয়েছিল। যদিও হাঁড়ি নয়, বাক্স, তবে মিষ্টিটা মিলে গেছে। আরে আমি তো প্রথমে রসগোল্লাই নেব ভেবেছিলাম, তারপরে দেখলাম হালুইকর সন্দেশ বানিয়ে থালায় রাখলো, তাই ওটাই নিয়ে এলাম। আচ্ছা রুদ্র, তুমি কি করে বুঝলে যে উনি ভালো খবর আর মিষ্টি নিয়ে আসছেন? আমরা যখন কথা বলছিলাম তখন শুনতে পেলাম মানিকবাবুর বুটের ভারী আওয়াজ। এই আওয়াজ আমি ভালো রকমভাবেই চিনি। শুনলাম সিঁড়ি দিয়ে উনি দ্রুত উঠে আসছেন, তার মানে উনি খুব তাড়াতাড়ি ঘরে আসতে চাইছেন আমায় কোনো খবর দেওয়ার জন্য। খবরটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তুমি কি করে বুঝলে যে ওটা ভালো খবর? বৌঠান প্রশ্ন করল। বুঝতে পারলাম উনি দ্রুত আমার দরজার সামনে আসলো, ঘরে ঢুকতে দেরি হচ্ছে। তার কারণ বুটের ফিতে খুলতে তার সময় লাগছে, সেটাই স্বাভাবিক। তবে সময়টা আজ অন্য দিনের চেয়ে বেশি লাগছে, তার কারণ ওনাকে এক হাতে জুতোর ফিতে খুলতে হচ্ছিল। খুব সম্ভবত ওনার আরেক হাতে মিষ্টি জাতীয় কিছু আছে, সেটা হাঁড়ি না হয়ে সন্দেশের বাক্স হয়েছে। তাই বললাম উনি ভালো খবর আনছেন। কিন্তু অখিলের ধরা পড়ার খবরটা আপনি জানলেন কি করে? 3 দিন আগে পুলিশের হেফাজত থেকে অখিল সার পালিয়ে যাওয়ার খবরটা কাগজে দেখেছিলাম। এও পড়েছিলাম সোনার দোকানে চুরি করার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে সে গ্রেপ্তার হলেও তার কাছ থেকে গয়না উদ্ধার হয়নি। তার একজন সঙ্গী ছিল, সম্ভবত গয়নাগুলো তার কাছে আছে বলেই পুলিশের সন্দেহ ছিল। কিন্তু সে ধরা পড়েনি। পুলিশ অখিলকে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বর থেকে সে পাহারাওয়ালার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যায়। বোধহয় তার সঙ্গী আদালত চত্বরে ছদ্মবেশে তার হাতে গোপনে লঙ্কার গুঁড়ো সরবরাহ করেছিল। অন্তত পুলিশের তাই ধারণা বলে কাগজে বেরিয়েছে। সেই আসামিকে যে আপনি এর আগে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছিলেন তাও কাগজে পড়েছি। হ্যাঁ মশাই, একেবারে মান ইজ্জতের প্রশ্ন ছিল, না হলে চাকরি খুইয়ে বুড়ো বয়সে না খেয়ে মরতে হতো। এমন সময় হরিরাম থলে হাতে ঘরে প্রবেশ করতেই বৌঠান বলল, তুমি পেতলের গামলায় বরফগুলো রাখো হরিদা, আর গন্ধরাজ লেবুগুলোকে 4 টুকরো করে কাটো, আমি আসছি। আপনি বলুন মানিকবাবু, তারপর আপনাদের আজ গন্ধরাজ ঘোল খাওয়াবো। কিন্তু অখিলকে আপনি কোথায় পেলেন মানিকবাবু? আমি প্রশ্ন করলাম। সে তার বোনের বিয়ে থেকে হাজির হয়েছিল। সেই বিয়ে গোপনে অখিলের মা বাড়ি থেকে দেওয়া হচ্ছিল। আমরা খবর পেয়ে সেখানে হাজির হয়ে তাকে বামাল সমেত গ্রেপ্তার করি। তবে তার বোনের বিয়েটা ভেঙে যায়। ও চোরের বোন বলে? প্রতিমা বলল, না একদমই নয়, গয়না যৌতুক দিতে পারেনি বলে। কি তাই তো মানিকবাবু? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? জানলাম, খবরের কাগজ পড়ে আমার মনে হয়েছিল সব খবর এখানে নেই। তাই আমি কাগজের অফিসে ফোন করি। রিপোর্টার ভদ্রলোক আমার নাম শুনে চুরির পুরো ঘটনাটা আমায় বললেন। পুরো ঘটনা মানে? কাগজে সবটা বের হয়নি? না বৃশ্চিক, পুরোটা বের হয়নি। কাগজে সবসময় সবটা বের হয় না। জায়গার অভাব বা পাঠকের আগ্রহের বিষয় না থাকলে সবটা সবসময় বের হয় না। তবে আমি প্রশ্ন করতেই সাংবাদিক ভদ্রলোক সবটা বললেন। অখিল বউবাজারের ওই সোনার দোকানে দীর্ঘদিন কাজ করত। তার বোনের বিয়ের সময় সে মালিকের কাছেই কিছু গয়না ধারে কিনতে চায়, কিন্তু মালিক রাজি হয়নি। অখিল বলেছিল তার মাইনে থেকে কেটে নিয়ে একটু একটু করে গয়নার দাম শোধ করে দেবে, কিন্তু মালিক তাতে রাজি হয়নি। নগদ টাকা ছাড়া সে গয়না দিতে রাজি হয়নি। এদিকে মেয়ে কালো বলে পাত্রপক্ষ 10 ভরি সোনা ছাড়াই বিয়েতে রাজি নয়। তাছাড়া মেয়ের দাদা কলকাতায় সোনার দোকানে কাজ করে বলে তারা আরও এই বিষয়ে অনড় ছিল। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে, তাই অখিল ঠিক করে দোকান থেকে 10 ভরি সোনা নিয়ে বোনের বিয়েতে দেবে। তারপর দরকারে জমি বাড়ি বিক্রি করে মালিককে গয়নার দাম ফেরত দেবে।
এই কাজে সে সঙ্গী করে নেয় দোকানের আরেকজন কর্মচারীকে, নাম রঘু। কিন্তু চুরির পর দিনই মালিকের সন্দেহ হতে গয়নার হিসেব মেলাতে গিয়ে দেখা যায় 10 ভরি সোনা কম। এদিকে রঘুর হাত দিয়ে অখিল সোনা পাঠিয়ে দেয় তার মামার বাড়িতে। তার বোনের বিয়ে যে মামার বাড়ি থেকে হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। অখিল গ্রেপ্তার হবার পর তাকে যখন মানিকবাবুরা আদালতে হাজির করেছিলেন তখন রঘু ছদ্মবেশে তার হাতে লঙ্কার গুঁড়োর প্যাকেট ধরিয়ে দেয়। তারপর কি হয়েছে সেটা সবাই জানে, তবে তার খোঁজ পেতে পুলিশের এত সময় কেন লাগলো জানি না। মানিকবাবু মাথা চুলকে বললেন, আসলে আমরা প্রথমে এত কিছু জানতাম না। মালিক বানোয়ারিলাল আমাদের এত কিছু বলেনি, এমনকি অখিলও পুলিশের কাছে মুখ খোলেনি। বেটা পালিয়ে যেতে আবার নতুন করে খোঁজ খবর শুরু হয়। তারপর ওর এক প্রতিবেশী জানায় অখিলের বোনের বিয়ে তার মা বাড়ি থেকে হচ্ছে। সে খবরের কাগজের থেকে অখিলের খবর জানতে পেরে পুলিশকে জানায়। তারপর আমরা ওকে বামাল সমেত গ্রেপ্তার করি, রঘুকেও পাকড়াও করেছি। না, আমি যাই, তোমাদের জন্য শরবতটা বানিয়ে আনি, এরপর বরফগুলো পুরো গলে জল হয়ে যাবে। রুদ্রপ্রিয় বলল, একটু বেশি করে বানিও, হ্যাঁ, মনে হয় তোমার আরেকজন অতিথি আসছে। আমি তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই রুদ্রপ্রিয় বলল, এই মাত্র আমাদের দরজা একটা বেবি অস্টিন এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের বয়স যাই হোক, পায়ে সমস্যা আছে আর লাঠি নিয়ে চলাচল করেন। আর নিজে চালিয়ে আসেননি, ড্রাইভার সঙ্গে আছে, কারণ আমি একই সঙ্গে আস্তে আস্তে লাঠি ঠুকে সিঁড়ি দিয়ে উঠে আসার আওয়াজ আর গাড়িটা ঘুরিয়ে পার্ক করার আওয়াজ পাচ্ছি। একটু বাদেই ঘরে ঢুকলেন একজন ভদ্রলোক, বয়স আন্দাজ 40, তবে চুলের মিশকালো কলপ আর সরু কালো গোফে বয়স ঢাকার প্রচেষ্টা স্পষ্ট। ভদ্রলোক বেশ শৌখিন, পরনে পাতলা ফিনফিনে গিলে করা পাঞ্জাবি আর কোঁচানো ধুতি। ভদ্রলোকের হাতে একটা লাঠি, যার হাতলটা হাতির দাঁতের তৈরি, তবে তার হাঁটা চলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে উনি পায়ের সমস্যায় ভুগছেন। ভদ্রলোক ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই সারা ঘর বিলিতি সেন্টের গন্ধে ভরে গেল। বোধহয় গাড়ি থেকে নামার আগে সেন্টের বোতল থেকে উপুর করে নিয়েছিলেন। ভদ্রলোকের পাঞ্জাবিটা ঘামে ভিজে সপ সপ করছে। রুদ্রপ্রিয় বলল, ওল্ড বালিগঞ্জ রোডের মিছিল আটকে গেছিলেন বুঝি? হ্যাঁ, মানে পার্ক সার্কাস থেকে জ্যামে ফেসেছিলাম। কিন্তু আপনি? তারপর অবাক দৃষ্টিতে রুদ্রপ্রিয়র দিকে তাকিয়ে রইলেন। আমি আমার বন্ধুর এই বিষয়গুলোর সাথে পরিচিত বলে আর অবাক হই না। বললাম, বসুন, আপনার নাম? নমস্কার, আমার নাম শীতল প্রসাদ দিঘল। আমি হুগলির রাজ্যধরপুর থেকে আসছি। শ্রীরামপুরের কাছেই আমাদের রাজ্যধরপুর। আপনি নিশ্চয়ই লেখক বৃশ্চিক চট্টোপাধ্যায়, আর ইনি আপনার বন্ধু বিখ্যাত ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরি। কি ঠিক বললাম তো? ঠিকই বলেছেন। রুদ্রপ্রিয়বাবু, আমি আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, কি বিপদ? আমি প্রশ্ন করলাম। গত পরশুদিন আমাদের বাড়িতে একটা অনর্থ হয়ে গেছে। ওদিন রাতে আমাদের পৈতৃক বাড়িতে ডাকাত এসেছিল। তারা এক বাক্স গয়না লুট করে নিয়ে গেছে। গয়না যাক, সেজন্য আমার দুঃখ নেই, কিন্তু যাওয়ার আগে তারা আমার একমাত্র বোনকে খুন করে গেছে। দাঁড়ান, আপনার বাড়ি কোথায় বললেন? রাজ্যধরপুর। তার মানে গতকালের কাগজে যে ডাকাতির খবরটা বেরিয়েছে সেটা আপনাদের বাড়িতে হয়েছে? পুলিশ তো বলেছে এটা ডাকাতির জন্য খুন। আপনার বোনকে সম্ভবত গলা টিপে খুন করার চেষ্টা করা হয়েছিল, তারপর উনি বাঁচার জন্য ছাদ থেকে লাফ দেন, তারপর নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে কাগজে বেরিয়েছে। পুলিশের কথা বাদ দিন, তারা পয়সা খেয়ে কেস অন্যভাবে সাজাচ্ছে। আপনি প্লিজ একবার আমাদের ওখানে চলুন। আমার ধারণা ডাকাতির আড়ালে তারা আমার বোনকে খুন করতে এসেছিল। আপনি তদন্ত করলেই আসল খুনিরা ধরা পড়বে। তা আপনার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে? ভদ্রলোক মানিকবাবুর দিকে তাকিয়ে একটু ইতস্তত করছেন দেখে আমি বললাম, উনি পুলিশ অফিসার, আপনি ওনার সামনে নিশ্চিন্তে সব কথা বলতে পারেন। পুলিশ? তাহলে আমার পক্ষে আর কিছু বলা সম্ভব না। আমি পুলিশকে বিশ্বাস করি না, যত সব ঘুষখোর অকর্মণ্য। দেখলাম শীতলবাবুর কথা শুনে মানিকবাবুর মুখটা অপমানে লাল হয়ে উঠেছে, কিন্তু লোকটা রুদ্রপ্রিয়র অতিথি বলে কিছু বলতে পারছেন না। মানিকবাবু এবার লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন,
আমি আসি রুদ্রবাবু, আমার অনেক কাজ আছে। আর হ্যাঁ, এই সন্দেশটা কেমন খেলেন বলবেন কিন্তু। এমন সময় হরিরামকে নিয়ে প্রতিমা ঘরে প্রবেশ করলো। হরিরামের হাতের ট্রেতে 4টে বড় কাঁসার গেলাস। বৌঠান মজার ছলে বলল, এ কি মানিকবাবু, কোথায় যাচ্ছেন? আপনাদেরকে আজ আমি ঘোল না খাইয়ে ছাড়বো না। বৌঠানের রসিকতায় ঘরের গম্ভীর পরিবেশটা একটু হালকা হলো। ঘোলের শরবত খেতে খেতে শরীরটা যেন জুড়িয়ে গেল। দেখলাম ট্রেতে কয়েকটা সন্দেশও রাখা। তার দুটো একেবারে মুখে পুড়ে চেবাতে চেবাতে মানিকবাবু বিদায় নিলেন। রুদ্রপ্রিয় বলল, এবার বলুন। আপনি আজই একবার আমার সাথে রাজ্যধরপুর চলুন। না, তা সম্ভব নয়। আজ বিকেলে আমার অন্য কাজ আছে। আমরা দুজন বরং কাল যাব। আমি তাহলে কাল গাড়ি পাঠিয়ে দেবো। না না না, এখানে আর কষ্ট করে আসতে হবে না। আপনি বরং কাল সকাল 11টা নাগাদ শ্রীরামপুর স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবেন। আমরা কাল এখান থেকে হাওড়া স্টেশন গিয়ে ট্রেনে শ্রীরামপুর যাব। ওতে বরং কষ্ট কম হবে। শীতলবাবু এবার পকেট থেকে একটা খাম বের করে বললেন, এটা অগ্রিম, এরপর আমার বোনের খুনের কিনারা করতে পারলে আরও দেব। রুদ্র খামটা প্রতিমার হাতে তুলে দিয়ে বলল, ঠিক আছে, আমরা ঠিক 11টায় শ্রীরামপুর স্টেশনে পৌঁছে যাব। কোনো চিন্তা করবেন না, আমি 10টার সময় স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবো। শীতলবাবু বিদায় নিলে প্রতিমা খামটা খুলে ভেতরের নোটগুলো বের করল। 5টা 100 টাকার নোট। সেখান থেকে একটা নোট বের করে বলল, এটা আমি গন্ধরাজ ঘোলের দাম হিসেবে নিলুম। তুমি আজ আমাদের যা ঘোল খাওয়ালে তা অমূল্য। শুধুমাত্র 100 টাকা দিয়ে তার প্রতি অবিচার হবে। তুমি খামটা রেখে দাও, দাদার ওখানে খরচ করবে, কেমন? বুঝলাম সকালের মান অভিমানের পালা শেষ হয়ে সন্ধি শুরু হয়েছে। আমি চুপি চুপি একটা সন্দেশ মুখে পুরে বৈঠকখানা থেকে বেরিয়ে নিজের ঘরে এলাম। বেরোবার আগে কানে এলো রুদ্র প্রতিমার কাছে দৈনিক সিগারেটের বরাদ্দ বাড়ানোর আবেদন করছে। তার মানে ওই 500 টাকা আসলে এর জন্যই ঘুষ। ঘর থেকে বেরোবার সময় শুনতে পেলাম দৈনিক 4টেতে রফা হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। রুদ্রপ্রিয় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 1 ঘন্টার মধ্যে বের হবে। সে কি, কাল যে বললে 10টা 20 বর্ধমান লোকালে যাবে, তাহলে এত সকালে কেন রেডি হব? হাওড়া যাওয়ার আগে একবার হাতিবাগান যেতে হবে। একটা ভালো দূরবীনের সন্ধান পেয়েছি, পুরনো তবে খাঁটি বিলিতি মাল। দেরি হলে ফসকে যাবে। আর হ্যাঁ, ব্যাগে অবশ্য একটা ছাতা নিয়ে নেবে, আর বর্ষাতিটা নিতে ভুলবে না, কারণ ওখানে এখন বর্ষা শুরু হয়ে গেছে। তুমি কি করে জানলে? বৃশ্চিক, তুমি তো খেয়াল করনি, শীতলবাবুর ধুতির নিচে সামান্য কাদা লেগেছিল, আর ওনার লাঠির নিচে অন্তত 3 ইঞ্চি কাদা শুকিয়ে শুকনো হয়ে গেছিল। তার মানে ওখানে বর্ষা এসে গেছে। হরিরাম, আমাদের শুধু 2 কাপ চা দাও। আমরা আজ সকালে বাইরে খেয়ে নেবো, আর কদিন একটু চোখ কান খোলা রাখবে। হ্যাঁ, ফোন এলে ধরবে, আমি রোজ রাতে ফোন করে খোঁজ নেব। তারপর আমার দিকে চোখ টিপে বলল, আজ তোমার শ্যামবাজারের বিখ্যাত গদার দোকানের কচুরি খাবো। বলেই একটা সিগারেট ধরালো সে। হাতিবাগানে যখন ট্যাক্সি থেকে নামলাম তখন ঘড়িতে 8:15। নির্দিষ্ট ঠিকানায় কড়া নাড়তেই একটা বুড়ি ঝি আমাদের দরজা খুলে আমাদের একটা বৈঠকখানায় নিয়ে বসালো। ঘরটা বড় বড় লোহার আলমারিতে ভর্তি। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসেছিলাম। একটু বাদেই লম্বা চওড়া চেহারার একজন ভদ্রলোক ঘরে প্রবেশ করলো। মুখে অনেক দিনের না কামানো দাড়ি, মাথার চুল ছোট ছোট করে কাটা। লোকটার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। লোকটা কাছে আসতেই একটা কটু গন্ধ পেলাম। বুঝলাম কাল রাত্রে প্রচুর পান করেছেন। দেখে মনে হলো তিনি সদ্য ঘুম থেকে উঠে এসেছেন। কিছুটা জড়ানো গলায় তিনি আমাদের আসার উদ্দেশ্য জানতে চাইলে রুদ্রপ্রিয় তার আসার কারণ জানালো। ভদ্রলোক একটা চাবির গোছা বের করে আলমারি খুলে তার থেকে একটা চামড়ার ব্যাগ বের করে আনলেন। তারপর ব্যাগ থেকে একটা 7-8 ইঞ্চি লম্বা নলের মতো জিনিস বের করলেন। জিনিসটা দেখে মনে হলো পিতলের তৈরি। জিনিসটা এবার তিনি টানতেই সেটা প্রায় 1.5 ফুট মতো লম্বা হয়ে গেল। এবার সেটা তিনি আমার বন্ধুর হাতে তুলে দিতেই সে সেটার আইপিসে চোখ লাগিয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থেকে সে নলটা সামান্য ছোট বড় করে তার দৃষ্টি এক জায়গায় স্থির করলো। আমারও খুব ইচ্ছা হচ্ছিল দূরবীনটা হাতে নিয়ে দেখার।
সেটা বুঝতে পেরেই আমার হাতে দিয়ে বলল, বুঝলে বৃশ্চিক, এটা হলো একটা মনোকুলার টেলিস্কোপ। এটা একটা অপটিক্যাল প্রিজম ব্যবহার করা হয়েছে। সাধারণত টেলিস্কোপে রিলে লেন্স ব্যবহার করা হয়, তাই এটার ক্ষমতা বেশি। এগুলো এককালে জলদস্যুরা ব্যবহার করতো। সে আরও কিছু বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে জাহাজি লোকটা বলে উঠল, 100 টাকা লাগবে, কোনো দরাদরি চলবে না। রুদ্রপ্রিয় কোনো কথা না বলে 100 টাকা বের করে দিল। সঙ্গে সঙ্গে লোকটার অভিব্যক্তির আমূল পরিবর্তন ঘটে গেল। সে এবার আর কিছু লাগবে নাকি স্যার? বলে সেই চামড়ার ব্যাগটা টেবিলের উপর সযত্নে উপুর করে দিল। লোকটার উপর আমার খুব রাগ হচ্ছিল, তবু জিনিসগুলোর মধ্যে এক জোড়া ছোট্ট নস্যির কৌটোর মতো জিনিস দেখে তার একটা হাতে তুলে নিলাম। হলদেটে সাদা সেই কৌটোর গায়ে খুব সূক্ষ্ম কাজ করা। খাঁটি আইভারি, মানে হাতির দাঁতের জিনিস স্যার, আফ্রিকা থেকে আনা। দাম কত? দাম শুনে আমার খুব রাগ হচ্ছিল। এ তো দিনে দুপুরে ডাকাতি। সবচেয়ে বড় কথা, নিলে দুটো নিতে হবে, একটা বিক্রি করবে না। রুদ্র বলল, চলো বৃশ্চিক, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে আমরা দুজনে শ্যামবাজারের একটা গলির ভেতর গদার দোকানে খেলাম। কচুরি খাওয়া সেরে ট্রামে চেপে একবার বাড়ি পৌঁছে আবার 10টার মধ্যেই হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। ব্যান্ডেল লোকাল ছাড়ছে দেখে সেটাই উঠলাম। আধ ঘন্টায় শ্রীরামপুর পৌঁছে দেখি স্টেশনের বাইরে নীল বেবি অস্টিনটা দাঁড়িয়ে আছে। গাড়িতে খুব বেশি সময় লাগলো না। বড় একটা বাড়ির সামনে গাড়িটা দাঁড়ালে দেখলাম শীতলবাবু আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছেন। বেশ বড় আর দোতলা বাড়ি, অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। নিচের তলায় বেশ কিছু ঘর তালা বন্ধ। আমরা শীতলবাবুর পেছনে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। একমুখ দাড়ি গোঁফ রাখা একটা লোক আমাদের দিকে ছুটে এলো। তার মাথা ভর্তি কাঁচা পাকা চুলে ঠিকমতো চিরুনি পড়েনি, কাপড় চোপড়ও বেশ অবিন্যস্ত। লোকটা ছুটে এসে আমার হাতটা চেপে ধরে কাতর দৃষ্টিতে প্রশ্ন করলেন, তোমরা তোমরা খুঁজে পেলে আমার আমার সুরমাকে? তার হাতের বড় বড় ময়লা নখগুলো আমার হাতে বিঁধছিল বলে আমি হাতটা ছাড়িয়ে নিলাম। এমন সময় একজন বয়স্ক চাকর এসে তাকে হাত ধরে বোঝাতে লাগলো, তবে তিনি যে তাতে বিশেষ আমল দিচ্ছেন সেটা আমার মনে হলো না। রুদ্রপ্রিয় বলল, আমরা তো তাকে খুঁজতেই এসেছি। শুনেই তিনি আমার হাতটা ছেড়ে রুদ্রর দিকে এগিয়ে গেলেন। এমন সময় একজন ভদ্রমহিলা এসে তার সামনে দাঁড়ালেন। তারপর বললেন, দাদা চলুন, আপনার স্নানের সময় হয়ে গেছে। অবুঝ শিশু যেমন তার মাকে অনেকক্ষণ বাদে দেখলে কান্না থামিয়ে মায়ের কাছে ছুটে যায়, সেভাবেই তিনি ওনার দিকে এগিয়ে গেলেন। তারপর বললেন, আমি আমি স্নান করব, কিন্তু কিন্তু সাবান মাখবো না। আমার আমার বড্ড চোখ জ্বালা করে। ভদ্রমহিলা আচ্ছা তাই হবে। বলে মৃদু হেসে তাতে সম্মতি জানাতেই ভদ্রলোক তার পিছু নিলেন। ইতিমধ্যেই শীতলবাবু দেখলাম ফিরে এসেছেন। বললেন, আমার দাদা যুগল প্রসাদ, উনি একটু মানসিকভাবে অসুস্থ। ছোটবেলা থেকেই একটু আপন ভোলা, তবে বিগত কয়েক বছর ধরে একটা ঘটনার পর খুব বাড়াবাড়ি আরম্ভ হয়েছে। আপনারা বিশ্রাম নিন, বিকেলে আপনাদের সব বলবো। আর দোতলার দ্বিতীয় ঘরটায় আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। বলে উনি আমাদের নিয়ে সেই ঘরে প্রবেশ করলেন। আমি প্রশ্ন করলাম, একটু আগে দেখলাম একজন ভদ্রমহিলা আপনার দাদাকে বুঝিয়ে নিয়ে গেল, উনি কে? আমার স্ত্রী অতসী। বলতে গেলে ওর জন্যই দাদাকে বাড়িতে রাখতে পেরেছি, না হলে রাঁচি পাঠাতে হতো। আপনার দাদার চিকিৎসা করেননি? অ্যালোপ্যাথি মানে তো শুধু বিষ। আমার ওষুধ খেয়ে বরং দাদা এখন অনেক ভালো আছে। আপনি ডাক্তার নাকি? আমি প্রশ্ন করলাম। আমি ডাক্তার নই, তবে আমার ব্যবসা হলো আয়ুর্বেদিক ওষুধের। এই বাড়ির পেছনে আমার একটা ছোট কারখানা আছে, সেখানে আমি নানা রকম আয়ুর্বেদ ওষুধ তৈরি করি। দুজন লেবারও আছে। গ্রামের অনেক গরিব লোককে আমি বিনা পয়সায় চিকিৎসা করি, ওষুধও দিই। তারা যথেষ্ট ভালো আছে সেসব ওষুধ খেয়ে। ও, কি কি ওষুধ তৈরি করেন আপনি?
প্রধানত চবনপ্রাশ, হজমচূর্ণ আর শুদ্ধ গুগ্গল তৈরি করি আমি। কলকাতার কিছু দোকানে আমি সেগুলো দিই। খুব শিগগিরই আরও অনেক কিছুই তৈরি করব, খালি টাকার অভাবে সেগুলো করতে পারছি না। আপনি এগুলো শিখলেন কিভাবে? আমার ঠাকুরদা বিষ্ণুপ্রসাদ ছিলেন একজন নামকরা আয়ুর্বেদ বিশেষজ্ঞ। যদিও আমার বাবা সেদিকে না গিয়ে ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছেন, কিন্তু আমি সেদিকে যাইনি, মানে বাবার দিকে যাইনি। বলতে গেলে বাবা যা রেখে গেছেন তাতে আমার সারা জীবন কিছু না করলেও চলবে। আজ থেকে 5 বছর আগে একদিন হঠাৎ ঠাকুরদার কয়েকটা পুঁথি আমি খুঁজে পাই। সেগুলো পড়ে আমি জানতে পারি আয়ুর্বেদের অদ্ভুত ক্ষমতার কথা। সেগুলোর সাহায্যেই আমি নতুন করে ব্যবসা শুরু করব ভাবি। তবে সময় দিতে পারি না বলে সেভাবে সফল হয়নি। তার উপর দাদার এই অসুস্থতা, মনের মৃত্যু, এসবের জন্য কোনো কিছুই ঠিকভাবে করতে পারছি না। যাই হোক, আপনারা অনেক দূর থেকে এসেছেন, এবার একটু বিশ্রাম করুন, পরে না হয় কথাবার্তা হবে, কেমন? বলে আচমকাই কথা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। বিছানায় বসলাম। বেশ বড় একটা পালঙ্ক, ঘরে 2টো চেয়ার পাতা। ঘরে অতসী দেবী প্রবেশ করে টেবিলে 2টো থালা নামিয়ে রাখলেন, তাতে আম, কাঁঠাল, লিচু কেটে রাখা। বেলা হয়ে গেছে তো, তাই আর বেশি কিছু দিলাম না, এই ফলটুকু খান। ভদ্রমহিলার দিকে এবার ভালো করে দেখলাম। ফর্সা, মোটা সোটা, গোলগাল চেহারা, গোল প্রতিমার মতো মুখের আদল। কপালের বড় সিঁদুরটা যেন সবার আগে চোখে পড়ে। তাঁতের শাড়ির আঁচলটা দিয়ে বারবার ঘাম মুছছিলেন। ওনাকে দেখলেই যেন মায়ের কথা মনে পড়ে। আজ রান্নার না একটু দেরি হবে, তাই এগুলো খেয়ে নিন। বলে বিদায় নিলেন তিনি। দুপুরে খেতে যাব নিচে, দেখি দোতলার কোণের ছোট ঘরে যুগলবাবু বিছানার এক পাশে চলে গেছেন, আর অতসী দেবী তাকে থালা হাতে খাওয়াতে চেষ্টা করছেন। না না না, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। লক্ষ্মী দাদা আমার, এইটুকু গালি নাও। না না, আমি খাবো না। ঠিক আছে, ভাত খেতে হবে না, শুধু মাছটুকু খাও। তুমি তো ইলিশ মাছ ভালোবাসো, তাই না? কাঁটা, আমি মাছ খাবো না। এই তো আমি কাটা বেছে দিচ্ছি, খাও। জানলা দিয়ে দেখলাম তিনি পরম মমতায় কাঁটা বেছে দিচ্ছেন, আর সেটা তুলে দিচ্ছেন যুগল বাবুর মুখে। তিনিও বাধ্য ছেলের মতন তা খাচ্ছেন। পরম দয়াশীল এই মমতাময়ী মহিলাকে দেখে আমার মন ভেতর থেকে তার প্রতি শ্রদ্ধায় নত হলো। এমন সময় দেখি শীতলবাবু আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন। বললেন, না থাকলে দাদাকে বাড়িতে রাখতে পারতাম না। ও প্রায় নিজের সন্তানের মতো নিজের থেকে অন্তত 10 বছরের বড় মানুষটাকে নিয়ে পড়ে আছে। বিশেষ করে সুরমা চলে যাওয়ার পর দাদা আরও অবুঝ হয়ে উঠেছে। অথচ অদৃষ্টের কি পরিহাস দেখুন, অতসী কোনোদিনই মা হতে পারবে না। অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আর এই জন্যই আমি আর অ্যালোপ্যাথিতে বিশ্বাস করি না। আমি প্রশ্ন করলাম, আচ্ছা সুরমাকে? সুরমার সঙ্গে দাদার প্রায় 5 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু সে বিয়ের 1 মাসের মধ্যে একজন পরপুরুষের সাথে পালিয়ে যায়। পরিবারের কেচ্ছা আর কি বলবো বলুন, থুতু ফেললে নিজের গায়েই লাগে। রুদ্রপ্রিয় প্রশ্ন করল, আপনার দাদা অসুস্থ, তাও আপনারা বিয়ে দিলেন কেন? আসলে একজন জ্যোতিষ দাদার কুষ্টি বিচার করে বলেছিল বিয়ে দিলে দাদা সুস্থ হয়ে যাবে, তাই আমরা। ছাড়ুন সব কথা, যাক, খাবেন চলুন। দুপুরে ভুড়ি ভোজের পর ঘরে এলাম 3টের সময়। ভাবছিলাম একটু গড়িয়ে নেব। শীতলবাবু ঘরে এসে ঢুকলেন। ওনার হাতে একটা রূপোর তৈরি চৌকো কৌটো। সেটা খুলে সেখান থেকে আমাদের দুজনকে 3-4টে কালচে গুলির মতো জিনিস দিলেন। বললেন, খেয়ে দেখুন আমার তৈরি হজম চূর্ণ, যতই গুরুপাক খান সব হজম হয়ে যাবে। উনি চলে যেতে আমি আবার বিছানায় গড়িয়ে পড়লাম, কিন্তু এপাশ ওপাশ করেও ঘুম এলো না। রুদ্র দেখলাম একটা সিগারেট ধরিয়ে ব্যাগ থেকে দূরবীনটা বের করে সেটায় চোখ লাগিয়ে জানালা দিয়ে দেখছে। খাসা জিনিস বৃশ্চিক, একবার চোখ লাগিয়ে দেখতে পারো। 300 গজ দূরের জিনিসও একেবারে হাতের সামনে। দেখি সে এক মনে যন্ত্রটা দিয়ে মন দিয়ে কি যেন দেখছে। আমি পাশে গিয়ে দাঁড়াতেই সে বলল, আমি ধরে আছি, তুমি শুধু চোখ রাখো।
যন্ত্রটায় চোখ রেখে প্রথমে কিছু বুঝতে পারলাম না, শুধু দূরের গাছপালা। ভালো করে দেখো, সামনে ঝোপের ডান দিকে শীতলবাবু একজনের সাথে দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো গোল বেঁধেছে। ওর নির্দেশ মতো যন্ত্রটা তাক করতেই চোখে পড়ল, হ্যাঁ ওই তো শীতলবাবু। তার সামনে দাঁড়িয়ে একজন নীল শার্ট পরা ভদ্রলোক প্রচণ্ড উত্তেজিতভাবে হাত পা নেড়ে কথা বলছেন, আর শীতলবাবু তাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। যন্ত্রের সাহায্যে দূরের জিনিস দেখা গেলেও কথা শোনার উপায় নেই। তবে এটুকু বোঝা গেল আগন্তুক লোকটি শীতলবাবুর উপর রীতিমতো বিরক্ত। বিকেলে চা পানের পর শীতলবাবুর সাথে তার কারখানায় গেলাম। একটা বড় ঘরে দেখলাম দুজন লোক কাজ করছে। সেখানে অনেকগুলো বড় বড় চীনামাটির পাত্র রাখা, পেছনে একটা শোবার ঘর। তিনি বললেন, আমি রাতের বেলা এখানেই থাকি আজকাল। এরপর উনি আমাদের নিয়ে সামনের অফিস ঘরে এলেন। দরজা বন্ধ করে আমাদের বলতে শুরু করলেন, দেখুন, পুরো ঘটনাটা শোনার আগে আপনাদের কিছু ঘটনা জানা দরকার। বাড়িতে সব কথা বলা যায় না বলে আপনাদের এখানে নিয়ে এলাম। আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবসা করে অনেক টাকা করেন। আমাদের এই গ্রামে বাবার খুব প্রতিপত্তি ছিল। বাবা ইংরেজদের সঙ্গে সদ্ভাব রেখে চলতেন। বাবার এক বন্ধু ছিলেন বিশ্বতোষ হালদার, তিনিও ব্যবসা করে অনেক টাকা করেছিলেন। দুই বন্ধু মিলে এই গ্রামের জন্য অনেক কাজ করেছিলেন। কিন্তু গোল বাঁধলো যখন বিশ্ববাবু স্বদেশীদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে শুরু করেন। বাবার বিরোধিতা করলে প্রথমে মান অভিমান ও পরে বন্ধু বিচ্ছেদ ঘটে। স্বাধীনতার পরপরই বিশ্ববাবু মারা যান। তারপর ওদের পরিবারের সাথে আমাদের আর বিশেষ যোগাযোগ ছিল না। কিন্তু গোল বাঁধে মণি কলেজে ভর্তি হলে। মণি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিল। মণি বিয়ে পড়তে শ্রীরামপুর কলেজে ভর্তি হলে কাঞ্চন নামে বিশ্বকাকুর ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। আমরা প্রথমে কিছু জানতাম না, পরে দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলে কানাকুশোয় সেটা আমাদের কানে আসে। মণিকে বাবা অনেক বারণ করলেও সে শোনেনি। তার কলেজ যাওয়া বন্ধ করে দেন বাবা, বাড়িতেই তার পড়াশোনার ব্যবস্থা হয়। এরপর বাবার হঠাৎ স্ট্রোক হয়। বাবা মৃত্যুশয্যায় মণিকে দিয়ে প্রতিজ্ঞা করান সে আর কাঞ্চনের সাথে যোগাযোগ রাখবে না। এরপর বাবা আর বেশি দিন বাঁচেননি। 1 মাস পরে ঘুমের মধ্যেই বাবা চলে যান। তারপর অবশ্য মণি বাবাকে দেওয়া কথা রাখে। এইসব 2 বছর আগের ঘটনা। কাঞ্চন ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মণি তাতে গুরুত্ব দেয়নি। এরপর আমরা দাদার বিয়ে দিই। আমি অবশ্য 10 বছর আগেই ও কাজ সেরে রেখেছিলাম। সুরমা এই বাড়িতে আসার পর 1 সপ্তাহ কাটার পরই খুব ঝামেলা শুরু হলো। সে আর দাদার সাথে ঘর করতে রাজি হলো না। শেষে একদিন সে এক কাপড়ে ঘর ছাড়ে। পরে জানতে পারি তার নাকি প্রেমিক ছিল। আর আপনার মা, তার কোনো কথা তো বললেন না? আমি প্রশ্ন করলাম। মণি যখন স্কুলে পড়তো মা তখনই মারা যান। মা খুবই রোগে ভুগতেন, শেষ দিকে বিছানা ছেড়ে উঠতেও পারতেন না। বলতে গেলে বাবাই আমাদের মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন। মা মারা যেতেই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দেন, কারণ দাদাকে নিয়ে বাবা হতাশ ছিলেন। সুরমা বৌদি ঘর ছাড়ার পর আমি সিদ্ধান্ত নিই মনির তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, কারণ সুরমা বৌদির কেচ্ছে জানাজানি হলে পাড়া প্রতিবেশীরা উল্টো পাল্টা কথা রটাবে। তাই আমার এক বন্ধু অনিল মল্লিকের সাথে তার বিয়ে দিই। যদিও ওর বয়স একটু বেশি, তবে অগাধ টাকা, আর মনির ব্যাপারটা গ্রামে সবাই জানতো। তাই অনিলের সাথে ওর বিয়ে ঠিক করি, কিন্তু সে বিয়েও টিকল না। কেন? মনির সাথে ওর কোনোদিনই বনি বনা হয়নি। রোজ মাঝরাতে মদ খেয়ে বাড়ি ঢুকতো, শেওড়াপুলিতে বাজে পাড়ায় যাতায়াত করত। একদিকে মনিকে মারধর করায় ওর সহ্যের বাঁধ ভেঙে যায়। পরদিন সকালেও বাড়ি ফিরে আসে। অনিল তো আপনার বন্ধু বললেন, আপনি জানতেন না তার এই স্বভাব? তাহলে কেন নিজের বোনের সাথে তার বিয়ে দিলেন? দেখুন, ওর সাথে আমার গভীর কোনো বন্ধুত্ব ছিল না। কিছুটা শুনেছিলাম ঠিকই, কিন্তু এতটা বাড়াবাড়ি করবে বুঝতে পারিনি। তারপর থেকে আমি মনির দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। এমনকি মনির সাথে কাঞ্চন আবার যোগাযোগ করার চেষ্টা করতে শুনেও বোনকে কিছু বলতে পারিনি। ওর এই দুর্ভাগ্যের জন্য আমি নিজেকে দায়ী মনে করতাম। অনিলবাবু আপনার বোনের সাথে আর যোগাযোগ করেনি? হ্যাঁ, এরপরও অনেকবার এসেছিল, কিন্তু মনি ওর সাথে আর ঘর করতে রাজি হয়নি। ও তারপর হুমকি দিয়ে যায় দেখে নেবে বলে। আসলে মনির বিয়ের সময় অনেক গয়না যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল, ওরাও কিছু গয়না দিয়েছিল। মনি আসার সময় সেসব গয়না নিয়ে চলে এসেছিল বলে অনিল দাবি করেছিল। ওর আসলে তেজরতির কারবার, ভীষণ লোভী আর অর্থ পিশাচ।
কিছুটা আতান্তরে পরেই অনিলের সাথে মনির বিয়ে দিয়েছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে কাঞ্চন আবার মনির সাথে যোগাযোগ করলেও মনি তার সাথে সম্পর্ক রাখতে চায়নি। একদিন আমি কাঞ্চনকে আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখলে তার সাথে আমার খুব ঝগড়া হয়। অনিল আবার সে কথা জানতে পেরে তার পোষা গুন্ডা দিয়ে কাঞ্চনকে মার খাওয়ায়। তার ধারণা হয়েছিল কাঞ্চনের জন্যই মনি তাকে ছেড়ে চলে আসে। এরপর একদিন কাঞ্চন একদল লোক নিয়ে আমার বাড়ি আসে, মনির সাথে দেখা করতে চায়, কিন্তু মনি রাজি হয় না। তখন সে আমায় শাসিয়ে যায় তাকে মারধর করার বদলা সে নেবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে তাকে মারধরের পেছনে আমার হাত নেই, কিন্তু সে কথা মানতে রাজি হয় না। এরপর 3 দিন বাদে আমাদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা মনিকে মেরে গয়নার বাক্স নিয়ে উধাও হয়। আমার ধারণা এই ডাকাতির পেছনে অন্য উদ্দেশ্য আছে। সেদিন ঠিক কি কি হয়েছিল বলতে পারবেন? সেদিন রাতে আমি খাওয়া দাওয়ার পর কারখানায় চলে আসি। মনি ফিরে আসার পর দোতলায় আর নিজের ঘরে থাকতো না। ও ছাদের চিলেকটার ঘরে নিজের কিছু দরকারি জিনিসপত্র আর বইপত্র নিয়ে চলে যায়। আর গয়না? প্রথমে গয়না আমার স্ত্রীর কাছে থাকলেও আমার স্ত্রী সেগুলো ওর ঘরে দিয়ে আসে। ও সারাদিন ওখানেই থাকতো, এমনকি খাবারও সেখানে বসেই খেত। ওকে আমরা কিছু বলতামও না, মনে হতো ওর যা ভালো লাগে তাই করুক। অনেক রাত অব্দি ওর ঘরে আলো জ্বলতো, মনে হয় পড়াশোনা করত। সেদিন রাত 1টা নাগাদ বাড়িতে ডাকাত পড়ে। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। ডাকাতরা প্রথমে ছাদে ওঠে। আচ্ছা, ডাকাতরা ছাদে উঠলো? ওরা ছাদে একটা কাপড় বেঁধে উঠেছিল। তারপর ওরা মনির ঘরে দরজা ভেঙে ঢোকে। মনি বাধা দেওয়ার চেষ্টা করে, মনি তারপর দৌড়ে পালাবার চেষ্টা করে। ওরা ওর গলা টিপে ধরে। তারপরেও ও তাদের হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু ছাদের দরজার কাছে সম্ভবত ওরা ছিল বলে মনি ছাদ থেকে লাফ দেয়। আমার মনে হয় নিজের সম্ভ্রম বাঁচানোর জন্যই ওই চরম পথটা বেছে নেয়। আমি চাই আপনি এর যথাযথ তদন্ত করে আসামিকে পুলিশের হাতে তুলে দিন। আমার বোনের সঙ্গে যারা এরকম করতে পেরেছে তাদের চরম শাস্তি হওয়া উচিত। আপনি দেখুন যেন অপরাধী ধরা পড়ে। আপনার মতে এই ঘটনার পিছনে কে থাকতে পারে? দেখুন, দুজনের ওপর আমার সন্দেহ, কাঞ্চন আর অনিল। কাঞ্চন মনির ওপর প্রতিশোধ নিতে এই কাজ করতে পারে, আবার অনিলও গয়নার লোভে এই কাজ করতে পারে। তাছাড়া মনি তাকে ছেড়ে এইভাবে চলে আসায় তার পৌরুষে আঘাত লেগেছিল। সে এখনো আমায় এই নিয়ে মাঝে মাঝেই অপমান করে, কথা শোনায়। এমনকি আজ দুপুরেও সে আমাকে অনেক কথা শুনিয়ে গেছে। দেখুন, পরশুদিন বোনকে দাহ করে এসেছি, তার চিতার আগুন এখনো ঠান্ডা হয়নি, অথচ তার স্বামীর ব্যবহার এইরকম। আরেকটা কথা, বাড়িতে এখন শোকের আবহ বলে আপনাদের যত্ন সেভাবে করতে পারছি না। মনির বিয়ের পর গোত্র পরিবর্তন হয়ে গেছে বলে হয়তো অসুচ হয়নি, কিন্তু কারোরই মন মেজাজ ভালো নেই। আচ্ছা, অনিলবাবু কি আজ নীল রঙের শার্ট আর ধূসর ট্রাউজার পরে এসেছিলেন আপনার সাথে দেখা করতে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আসলে আজ দুপুরে জানলা দিয়ে দেখলাম আপনি কথা বলছিলেন ওনার সাথে, তাই বললাম। আপনার চোখের দৃষ্টি তো মারাত্মক, এত দূর থেকে দেখতে পেলেন আমাদের। রুদ্রপ্রিয় এবার মুচকি হেসে বলল, কাল আপনার সাথে একবার থানায় যাব। পরদিন বেলা 10টার সময় শ্রীরামপুর থানায় গেলাম। বড়বাবু আমাদের সাদরে অভ্যর্থনা করলেন, বললেন, মানিকদা আমার সিনিয়র, আপনার কথা ওনার কাছে অনেক শুনেছি। আপনি এই কেসে তদন্ত করছেন শুনে খুব খুশি হলাম। যে কোনো সাহায্য লাগলে আমায় বলবেন। মণিদেবীর দেহের ময়নাতদন্ত হয়েছে? হ্যাঁ, একটু আগে ওয়ালস হাসপাতাল থেকে ফোন করেছিল। বলল ওনাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হলেও ওনার মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে। ছাদ থেকে পড়ে ওনার মাথার পেছনটা ভেঙে চৌচির হয়ে যায়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণেই ওনার মৃত্যু হয়। ওনার গলায় কি আঙুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ, সেটা নেওয়া হয়েছে। আসামি ধরা পড়লে মিলিয়ে দেখা হবে। আর ওই ডাকাত দলের খোঁজ পাওয়া গেছে? এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মনে হচ্ছে যে দলটা ডাকাতি করেছে তারা নতুন, কারণ পুরনো কোনো দলের কাজ হলে আমরা ঠিক জানতে পারতাম। এই একটু দাঁড়ান শীতলবাবু, আপনাকে কিছু জিনিস ফেরত দেব। এরপর একজন কনস্টেবল রক্তমাখা কিছু মেয়েদের জামা কাপড় এনে দিল। এরপর উনি একটা বেনারসি শাড়ি আলাদা করে এনে টেবিলে রাখলেন। সেগুলো দেখে শীতলবাবুর চোখ জলে ভরে উঠল।
রুদ্রপ্রিয় বেনারসি শাড়িটার দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করতে বড়বাবু বললেন, এই শাড়িটা বেয়ে ডাকাত দল ছাদে উঠেছিল। শাড়িটা ওনার মায়ের। রুদ্র একবার ভুরু কুঁচকে বলল, কিন্তু ওটা ডাকাত দলের হাতে পড়ল কি করে? শীতলবাবু, আমার ধারণা আপনার বাড়ির কেউ এই ডাকাতির সঙ্গে যুক্ত। আমি কাল একবার সবাইকে জেরা করতে চাই। দারোগাবাবু, কাল একবার কয়েকজন সিপাহীকে নিয়ে শীতলবাবুর বাড়িতে আসতে পারবেন? সে আসবো, তবে বিশেষ কিছু লাভ হবে বলে মনে হয় না। আমি ওদের সাথে কথা বলেছি। থানা থেকে বেরিয়ে রুদ্র বলল, আমি কোনো ভালো দর্জির দোকানে নামিয়ে দেবেন, আর আমার ফিরতে দেরি হবে। বৃশ্চিক, তুমি খেয়ে নিও। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পর দিবানিদ্রার আয়োজন করছি। রুদ্রপ্রিয় ঘরে ঢুকলো। দেখলাম তার হাতে একটা বড় চটের বস্তা। সেটা ঘরের কোণে রেখে সে খেতে চলে গেল। এসে কোনো কথা না বলে সে বিছানায় বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়ল। আমিও পাশ ফিরে শুলাম। বিকেল 5টা নাগাদ রুদ্রর সাথে বেরোলাম। আমরা দুজনে গিয়ে হাজির হলাম কাঞ্চনের বাড়ি। আমাদের দেখেই সে বেরিয়ে এসে বলল, রুদ্রপ্রিয় বাবু, ঘরে আসুন। আপনি যে আমার ডাকে এ বাড়িতে এসেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনি জানেন আমরা এখানে কেন এসেছি? হ্যাঁ, জানি। আপনারা মনির মৃত্যুর ঘটনায় তদন্ত করতে এসেছেন। এও জানি শীতলদা আমাকেই সন্দেহ করছেন, কিন্তু যার সাথে আমি কদিন বাদেই ঘর বাঁধতাম, তাকে আমি কেন খুন করব? মণিদেবী তো ইদানিং আর আপনাকে পাত্তা দিচ্ছিল না শুনলাম। হ্যাঁ, কারণ ও জানিয়েছিল যতক্ষণ না ওর অনিলদার সাথে বিবাহ বিচ্ছেদ হয়, ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। তবে বিচ্ছেদ হয়ে গেলেই ও আমার কাছে ফিরে আসবে কথা দিয়েছিল। শীতলদা এই কথা জানতে পেরে আমায় গুন্ডা দিয়ে মারও খাওয়ায়। আপনাকে তো মনির স্বামী মার খাইয়েছিল, আমি বললাম। শীতলদাই অনিলদাকে বলে এটা করিয়েছে। আমি চাই রুদ্রপ্রিয় বাবু, আপনি মনির খুনিকে ধরুন। আমি চেষ্টা করব, তবে আপনাকে আমায় তদন্তে সাহায্য করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই করব। আমরা এরপর ফিরে এলাম। দেখি বৈঠকখানায় অনিল বাবু বসে আছেন। আমাদের দেখেই উঠে দাঁড়ালেন, বললেন, শীতলের মুখে আপনাদের কথা শুনেই আলাপ করতে এলাম। অতসী দেবী চা পাঠিয়ে দিয়েছেন ততক্ষণে। চা খেতে খেতে আমরা কথা বলছিলাম। আচমকা রুদ্রপ্রিয় প্রশ্ন করল, শীতলবাবু, আপনার থেকে কত টাকা ধার নিয়েছেন? শোধ করেছেন কিছু? সে অনেক টাকা। আসল ছাড়ুন, সুদ দেওয়াও বন্ধ করে দিয়েছেন। তাই কাল দুপুরে ওনাকে কথা শোনাচ্ছিলেন বুঝি? শোনাবো না কেন, ওটা আমার ব্যবসা। বলে উনি উঠে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বললাম, তুমি জানলে কি করে যে শীতলবাবু ওর থেকে টাকা ধার নিয়েছেন? একটু কান পাতলে অনেক কিছুই শোনা যায় বন্ধু। এরকমও শুনলাম যে টাকা শোধ দিতে পারছেন না বলেই এক প্রকার বাধ্য হয়ে এই অর্থপিশাচের সঙ্গে বোনের বিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। কথাটা শুনে লোকটার প্রতি ঘৃণায় আমার মন ভরে গেল। পরদিন সকালে 10টার সময় বড়বাবু কয়েকজন কনস্টেবলকে নিয়ে হাজির হলেন। আমরা শীতলবাবুকে সঙ্গে নিয়ে বাড়িটার ছাদে উঠলাম। চিলেকোঠার ঘরে পুলিশ তালা মেরে দিয়েছিল। বড়বাবুর নির্দেশে তালা খোলার পর আমরা ঢুকলাম। দেখলাম বিছানাটা অবিন্যস্ত অবস্থায় পড়ে আছে। একটা ছোট আলমারির দরজাটা খোলা। শীতলবাবু জানালেন গয়নার বাক্সটা এখানেই ছিল। দেখলাম বিছানায় কয়েকটা বই পড়ে আছে। পাশে একটা টেবিলে আরও কিছু বই খাতা পড়ে আছে। রুদ্র টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটা খাতা তুলে নিল। সেটার পাতা উল্টে পাল্টে দেখে বলল, এই খাতাটা আমি রাখছি। শীতলবাবু, একটু চায়ের ব্যবস্থা করতে পারবেন? আর আপনার মায়ের ওই বেনারসিটা একবার নিয়ে আসবেন। বড়বাবু, আপনি একটু নিচে যান, আর মনির দেহটা যেখানে গিয়ে পড়েছিল সেখানে গিয়ে দাঁড়ান। আর সেবাইজি, আপনি একটু দোতলায় আমার ঘরে গিয়ে যে বস্তাটা দরজার পাশে রাখা আছে সেটা গিয়ে একটু নিয়ে আসবেন। আমরা ততক্ষণ ঘরটা আরেকবার ভালো করে দেখে নিই। ঘরটা খালি হয়ে গেলে রুদ্রপ্রিয় দ্রুত খাটের নিচে ঝুঁকে পড়ে একটা জিনিস বের করে আনলো। দেখলাম সেটা একটা রূপোর চাকতির মতো জিনিস, তাতে সুন্দর একটা নকশা কাটা। রুদ্র দ্রুত জিনিসটা পকেটে চালান করলো। একটু বাদেই শীতলবাবুর স্ত্রী এলেন, সঙ্গে একজন দাসীর হাতে কেটলি।
অতসী দেবী নিজের হাতে চা পরিবেশন করলেন। শীতলবাবু শাড়িটা রুদ্রর হাতে দিতে অতসী দেবী সেদিকে অবাক হয়ে তাকালেন। ততক্ষণে সেপাইটা বস্তাটা এনে হাজির করল। রুদ্র সেপাইটার হাতে শাড়িটা দিয়ে বলল, শাড়িটা ডাকাতরা যেভাবে ছাদের সঙ্গে বেঁধেছিল সেইভাবে বেঁধে দাও, আমরা আসছি। দ্রুত চা শেষ করে রুদ্রর সাথে ছাদের ধারে এলাম। দেখলাম ছাদের ধারে যে পাঁচিলের মতো অংশটা আছে সেটায় সিমেন্টের বড় চাকার মতো ঘুলঘুলি করা আছে। সেখানে জড়িয়ে বেনারসিটা নিচে ফেলা আছে, যেটা প্রায় মাটিতে গিয়ে ঠেকছে। রুদ্রপ্রিয় ছাদের ওপর থেকে উঁকি মেরে চিৎকার করে বললেন, বড়বাবু, মনির দেহটা যেখানে পড়েছিল সেটা একবার দেখান। উনি সেই নির্দেশ পালন করতেই সেপাইকে রুদ্রপ্রিয় বলল, আপনি বস্তাটা খুলে ভেতরে যেটা আছে নিয়ে আসুন। সেপাই বস্তা খুলে যেটা বের করলো সেটা মানুষের আকৃতির একটা কাপড়ের পুতুল। রুদ্রপ্রিয় সেটা হাতে নিয়ে বলল, এটা সেদিন দর্জিটিকে দিয়ে বানিয়েছি। এর ভেতরে ছোবরা আর ন্যাকড়া পড়ে আছে, ওজন মোটামুটি 60 কেজি। পুতুলটার মুখে অপটু হাতে কাকতারুয়ার মতো চোখ মুখ আঁকা। রুদ্রপ্রিয় এবার ছাদের ধারে গিয়ে পুতুলটাকে নিচের দিকে ছুঁড়ে দিল। ধপ করে একটা শব্দ করে সেটা নিচে পড়তেই রুদ্রপ্রিয় দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। আমরা সবাই তার পিছু নিলাম। নিচে নেমে রুদ্রপ্রিয় বলল, দেখো বৃশ্চিক, মণি যদি ছাদ থেকে লাফ দিত তবে এই পুতুলটার মতন মুখ থুবড়ে পড়তো, কিন্তু মণি আকাশের দিকে মুখ করে পড়ায় তার মাথার পিছন দিকে আঘাত লাগে। তাই মণি নিজে লাফ দেয়নি, তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। শীতলবাবু, আপনার সন্দেহ ঠিক, মণিকে খুনই করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কে করলো। এর জন্য আমায় আরেকটু তদন্ত করতে হবে। এরপর রুদ্র ঝোলানো শাড়ির দিকে এগিয়ে গেল। সেখানে একজন সেপাইকে বলল সেই শাড়ি বেয়ে উপর দিকে উঠতে। সেপাইটি চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এরপরে পুলিশের আরো কয়েকজন সেই চেষ্টা করলেও কেউ 2 হাতের বেশি উঠতে পারল না। রুদ্রপ্রিয় এবার গম্ভীর হয়ে বলল, তাহলে আমার ধারণাই ঠিক, ডাকাতরা এই পথে আসেনি, অন্য পথ দিয়ে এসেছিল। বড়বাবু, আপনি বাড়ির সবাইকে আরেকবার জিজ্ঞাসাবাদ করুন, আর নতুন কি কি জানতে পারলেন সেটা আপনার থেকে জেনে নেব আমি। আমার এখন একটু জরুরি কাজে কলকাতায় যেতে হবে, রাতের বেলা ফিরে আসবো আমি। এরপর রুদ্র কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘরে চলে গেল। আমি ঘরে আসলে বলল, বৃশ্চিক, আজ দুপুরে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে নেবে, রাত জাগতে হতে পারে। রুদ্রপ্রিয় যখন বেরোলো তখন আকাশ কালো করে এসেছে। সে একটা রিক্সা ডেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। একটু বাদেই ঝমঝম করে বৃষ্টি নামলো। আমিও দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। উঠলাম যখন তখন বৃষ্টি ধরে আসলেও টিপ টিপ করে পড়ছে। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি ভেজা সন্ধ্যার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো আমার ঘরের বাইরে কেউ খুব সন্তর্পণে আমার দিকে নজর রেখে চলেছে। ব্যাপারটা বুঝেই আমি সহসা প্রতিক্রিয়া করলাম না। চুপচাপ একটা সিগারেট বের করে সেটা ধরালাম। বুঝতে দিলে চলবে না যে তাকে আমি লক্ষ্য করেছি। মুহূর্তগুলো খুব ধীরে ধীরেই কাটছিল। দেখতে দেখতে সিগারেটটাও ফুরিয়ে এসেছে। আমি আর এরকম অভিনয় করতে পারছি না। কারো দৃষ্টি এখনো সম্ভবত আমার দিকেই। এবারে আমি একটা গান গুনগুন করতে করতে বেরোলাম দরজার বাইরে। না, কেউ কোথাও নেই। তবে কি আমি নিজে নিজে এরকম একটা অদ্ভুত খেয়াল সৃষ্টি করছিলাম? কে জানে, মনের ভুল হবে হয়তো। এই ভেবে যখনই ঘরে পুনরায় ঢুকতে যাচ্ছি তখনই মাটিতে চোখে পড়লো একটা জিনিস, বেশ কয়েকটা পাকা চুল। এরকম পাকা চুল এই বাড়িতে একজনের মাথাতেই আছে, যুগল বাবুর। 8টা নাগাদ রুদ্রপ্রিয় যখন ঘরে ঢুকলো তখন সে প্রায় কাক ভেজা হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে চায়ের কাপ হাতে নিয়ে সে আমার মুখোমুখি বসে বলল, আজ জট অনেকটা ছাড়াতে পারলাম। এখানে আসার আগে থানায় গিয়েছিলাম, সেখানে বড়বাবু একটা নতুন তথ্য দিল। কি তথ্য? তথ্য বলতে যুগলবাবু নাকি খুনের কদিন আগে মনির গলা টিপে ধরেছিল, কারণ ওনার ধারণা ওনার স্ত্রী সুরমা মনির যোগসাজশেই এ বাড়ি ছেড়ে চলে গেছে। এই তথ্যটা কে দিয়েছে? শীতলবাবু প্রথমে নাকি বলতে চায়নি, তারপর জেরার মুখে স্বীকার করেছে।
একজন দাসীও নাকি সেই রাত্রে দেখেছিল মণি খুন হওয়ার পর যখন হইচই শুরু হয় তখন যুগলবাবু ঘরে ছিলেন না। আমি তখন রুদ্রকে আমার সন্ধ্যাকালীন অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করলাম। সে একটু চিন্তিত হয়ে পড়ল। এবার আমি প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় উনি খুন করতে পারেন? রুদ্রপ্রিয় একটা সিগারেট ধরিয়ে পকেট থেকে সেই রূপোর চাকতিটা বের করে তার সুটকেসে ঢোকালো। তারপর দূরবীনটা বের করে শুকনো কাপড় দিয়ে সেটা মুছতে লাগলো। তারপর সুটকেস থেকে একটা বাঁশি বের করে আমার হাতে দিয়ে বলল, এটা রাখো, আজ রাতে কাজে লাগবে। এরপর আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। আমি জানি ও আর মুখ খুলবে না। রাত 9টা নাগাদ আমরা খেয়ে নিলাম। এরপর দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না উত্তেজনায়। আজ রাতেই যে একটা কিছু হতে চলেছে সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। একটু তন্দ্রা মতন এসে গিয়েছিল। রুদ্রপ্রিয়র ধাক্কায় ধর্মর করে জেগে উঠলাম। সে বলল, তোমার বর্ষাতিটা পরে নাও বৃশ্চিক, আর টর্চটা নিতে ভুলো না, আর বাঁশিটা গলায় ঝুলিয়ে নাও। কি করতে হবে পরে বলছি। বন্ধুবর দেখলাম তার কালো বর্ষাতি পরে প্রস্তুত, হাতে দূরবীন আর পকেটে সরু একটা পেন্সিল টর্চ। এরপর সে আমাকে নিয়ে দোতলার বারান্দা ধরে এগিয়ে চলল সিঁড়ির উল্টো দিকে। সেখানে মেথরদের যাতায়াত করার লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে তার পিছু পিছু নামতে লাগলাম। যেদিক দিয়ে নামলাম সেদিক দিয়ে শীতলবাবুর কারখানাটা একদমই কাছে। রুদ্রপ্রিয় দূরবীনটা চোখে লাগিয়ে সেদিকে দেখে নিয়ে বলল, বৃশ্চিক, তুমি এখানেই দাঁড়ো, আমি এগোচ্ছি। আমি যদি টর্চের আলো দুবার জ্বালাই আর বন্ধ করি তাহলে তুমি জোরে জোরে বাঁশিটা বাজাবে। এরপর সে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অন্ধকারে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার বুক ঢিপ ঢিপ করছিল। এমন সময় আবার বৃষ্টি শুরু হলো ফোঁটা ফোঁটা করে। আমি বর্ষাতির ঢাকাটা মাথায় চাপা দিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম, হঠাৎ মনে হলো সামনের ঝোপটার পেছনে কেউ যেন আছে। টর্চ বের করে আলো ফেললাম সেদিকে। মনে হলো কে যেন সরে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় দেখলাম কারখানার দিক থেকে দুবার টর্চের আলো জ্বলে নিভে গেল। আমি সাথে সাথে বাঁশি বের করে তাতে প্রাণপণে ফু দিতে লাগলাম বারংবার। দেখলাম আশেপাশের ঝোপ থেকে অনেকগুলো লোক বেরিয়ে কারখানার দিকে ছুটে গেল। সামনের ঝোপ থেকে একটা লোক বেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে দেখে আমিও প্রাণপণে ছুট লাগালাম। এমন সময় লোকটি বলে উঠল, দাঁড়ান বৃষ্টিক বাবু। আরে এই যে শ্রীরামপুর থানার বড় বাবু। আমি দাঁড়িয়ে পড়লাম। এরপর ওনার সাথে কারখানার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি পুলিশ পুরো কারখানাটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। অন্ধকারে কোথা থেকে দেখি রুদ্রপ্রিয় সামনে উদয় হয়ে বলল, চলুন আমার সাথে, খুনিকে গ্রেপ্তার করেছি, পালাবার পথ নেই। 4 জন সেপাইকে আমার সাথে আসতে বলুন, বাকিরা বাইরে পাহারা দিক। রুদ্রপ্রিয়র সাথে আমরা ভেতরে গেলাম। দেখলাম কারখানার যে ঘরে কাজ হয় সেটা বাইরে থেকে শিকল তুলে আটকানো। রুদ্র শিকল খুলে ঘরে প্রবেশ করতেই সেখান থেকে দৌড়ে দুজন পালাতে চেষ্টা করল, কিন্তু পুলিশের নাগাল পেরিয়ে তারা পালাতে পারল না। এরপর রুদ্র বলল, ওই চীনামাটির বয়ামগুলো দেখুন, আমার ধারণা সোনার গয়নাগুলো ওখানেই পাবেন। একটু খোঁজাখুঁজির পর গয়নাগুলো পাওয়া গেল। এবার বামাল সমেত পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে গেল। রুদ্র বলল, কাল সকাল 8টায় একবার শীতলবাবুর বৈঠকখানে আসবেন বড়বাবু। পরদিন সকালে সবাই হাজির বৈঠকখানায়, এমনকি কাঞ্চন আর অনিলবাবু উপস্থিত। গতকাল রাতেই শীতলবাবু রুদ্রপ্রিয়র হাত দুটো ধরে কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। অতসী দেবী যখন মাঝরাতে এসে শুনলেন আমরা কালই সকালে চলে যাব, তখন উনি বারংবার অনুরোধ করলেন আরেকটা দিন থাকার জন্য। আমার খুব ঘুম পাচ্ছিল বলে ওদের পুরো কথাটা শুনতে পারিনি। বাইরের মুষলধারে বৃষ্টির আওয়াজের মধ্যে নিদ্রা দেবীর কোলে নিজেকে সঁপে দিয়েছিলাম। যাই হোক, রুদ্রপ্রিয় যখন উঠে দাঁড়ালো তখন সবাই তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইল। আমি বললাম, রুদ্র, তুমি কি করে বুঝলে যে এরাই ডাকাতিতে যুক্ত? দেখো বৃশ্চিক, মণি যে নিজে লাভ দেয়নি, তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে সেটা আমি আগেই প্রমাণ করে দিয়েছি।
আর ডাকাতরা যে শাড়ি বেয়ে ছাদে ওঠেনি সেটাও পরিষ্কার হয়ে গেছে। তাহলে তারা ছাদে উঠল কি করে, তাই তো? তারা দোতলে এসেছিল ম্যাথুর আসার ঘোরানো সিঁড়ি দিয়ে, কিন্তু সেই দরজা ভেতর থেকেই একমাত্র খোলা যায়। কিন্তু সেই দরজা কে খুলে রেখেছিল? আর ডাকাতরা শীতলবাবুর মায়ের বেনারসি শাড়ি পেল কি করে? আর সেই শাড়ি ছাদের রেলিংয়েই বা বাঁধল কে? শাড়িটা তো আপনার আলমারিতে ছিল, তাই না অতসী দেবী? এর মধ্যে আবার ওকে টানছেন কেন? বাধা দিলেন শীতলবাবু। ঠিক আছে, তাহলে আপনি উত্তর দিন। আমি কি করে জান? ওসব শাড়িটারি মেয়েদের ব্যাপার, আমি কি করে জান? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে মণি যেদিন খুন হয় সেদিন আপনি তো কারখানায় ছিলেন, তাই না? তা আপনার দুজন কর্মচারী কারখানা থেকে বেরিয়ে গেল আর আপনি টের পেলেন না? সেদিন আমার শরীর ভালো ছিল না বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আমি তাই টের পাইনি। তার মানে আপনি বলতে চান সেদিন আপনি আপনার কর্মচারীদের নিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে ছাদে আসেননি, আর তার আগে রাতে খেতে এসে ম্যাথুর আসার দরজাটা ভেতর থেকে খুলে রাখেননি, আর কারখানায় যাওয়ার আগে ছাদে গিয়ে আপনার মায়ের শাড়িটা ছাদের রেলিংয়ে বেঁধে আসেননি? ঘরের মধ্যে মনে হলো যেন বাজ পড়েছে। শীতলবাবু চিৎকার করে উঠলেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে রুদ্রপ্রিয় বাবু। আমি যদি মণিকে খুন করব, তবে আপনাকে কেন এই খুনের তদন্ত করতে ডেকে আনবো? আর কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি খুন করেছি? আপনি আমায় ডেকে এনেছিলেন এই ভেবে যে আমি আপনার বোনের খুনের অভিযোগে আপনার বোনের প্রেমিক কাঞ্চনকে দোষী সাব্যস্ত করব, আর প্রমাণ এই যে প্রমাণ। বলে রুদ্রপ্রিয় পকেট থেকে সেই রূপোর চাকতিটা বের করলো। এটা যে আমার, তার প্রমাণ কি? আপনার হজম চূর্ণর কৌটোটা কোথায় শীতলবাবু? ওটা একবার দিন তো। শীতলবাবু সেটা কাঁপা কাঁপা হাতে পাঞ্জাবের পকেট থেকে বের করতেই সেটা রুদ্রপ্রিয় প্রায় ছিনিয়ে নিল। তারপর সেটা উঁচু করে তুলে বলল, দেখুন, এই চাকতিটা এই কৌটোর গায়ে যেখানে লেগেছিল সেখানকার রূপোটা খুব চকচকে, অথচ আশপাশের অংশটা একটু কালচে হয়ে গেছে। এটা আমি সেদিন মনির ঘরে পেয়েছি। সম্ভবত সেদিন ধস্তাধস্তির সময়টা খুলে পড়ে যায়। আপনি যে জাহাজি ভদ্রলোকের থেকে এই কৌটোটা কিনেছেন তিনি আদালতে সাক্ষী দেবেন বলেছে। আপনি প্রায় তার কাছ থেকে বিভিন্ন জিনিস কেনেন, আর অতসী দেবী নিজে আপনাকে আলমারি থেকে শাড়িটা বের করতে দেখেছে। এমনকি তিনি পরে আপনাকে এই নিয়ে প্রশ্ন করেন, আপনার সাথে তার ঝগড়া পর্যন্ত হয়েছে কি, তাই তো অতসী দেবী? অতসী দেবী মুখে আঁচল দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। রুদ্রপ্রিয় আবার বলে উঠল, তাছাড়া মণি দেবীর গলায় আঙুলের যে ছাপ পাওয়া গেছে তা মেলালে আপনার হাতের সাথে মিলে যাবে। আপনার সঙ্গী দুজন কথা কাল রাতেই পুলিশের কাছে স্বীকার করেছে। তারা এও বলেছে শুধু চুরির কথা বলে আপনি তাদের টাকার অনেকটা লোভ দেখে এই কাজের সঙ্গে নিয়েছিলেন। আপনি যে আপনার বোনকে খুন করবেন সেটা তাদের আগে বলেননি। গয়না চুরির উদ্দেশ্য না হয় বুঝলাম, কিন্তু বোনের ওপর আপনার এত রাগ কেন ছিল? আপনি অনিলবাবুর থেকে অনেক টাকা ধার করেছিলেন, কিন্তু আপনার আয়ুর্বেদ ওষুধের ব্যবসা তেমন চলছিল না বলে টাকা শোধ করতে পারছিলেন না। আসল তো অনেক দূরের কথা, আপনি সুদটুকুও দিতে পারছিলেন না। শেষে বোনের সাথে অনিলবাবুর বিয়ে দিয়ে পরিস্থিতি কিছুটা সামলালেও মণি স্বামীর ঘর ছেড়ে চলে আসায় অনিলবাবু আপনাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তখন আপনার নজর পড়ে মণির গয়নার উপর। সে সোনা বা কাঞ্চনের জন্য আপনি লালায়িত হয়ে ওঠেন, তাই আপনি নিজের বোনকে খুন করেন। পরিবারের সম্মানও বাঁচল, আবার সোনাটাও হস্তগত হলো। ভেবেছিলেন সেই সোনা বিক্রি করে অনিলবাবু ধার শোধ করবেন এবং আপনার কারখানাটা বাড়াবেন। এমনকি আপনি যেদিন আমার কাছে যান সেদিন বউবাজারে কিছু গয়নার দোকানে গেছিলেন পুরনো সোনার দাম জিজ্ঞাসা করতে। তবে নিজের নীল বেবি অস্টিনটায় চেপে আপনার সোনার দোকানে খোঁজ করতে যাওয়াটা আপনার বোকামো হয়েছে। আসলে ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরিকে এভাবে হেলাবেলা করাটা বোধহয় আপনার বোকামোই হয়েছে। তারপর সেই সোনা রেখে দিলেন নিজের কারখানায়, কারণ আমি যতক্ষণ না এখান থেকে বেরোবো ততক্ষণ আপনার বিক্রি করাটা একটা ঝুঁকির কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু শুধু সোনাটা চুরি করলেই তো হতো, এর জন্য বোন কিভাবে খুন করলেন কেন? আর যখন দেখলেন আমি কাঞ্চনকে সন্দেহের তালিকায় রাখছি না, তখন পুলিশকে বিভ্রান্ত করার জন্য নিজের দাদাকে ফাঁসানোর চেষ্টা করলেন। এমনকি দাসীকে পয়সা দেন মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য। ভেবেছিলেন বোনের খুনের অভিযোগে দাদা জেলে গেলে আপনি পুরো সম্পত্তির মালিক হতেন। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি মণিকে। এর আগে সুরমা আমাদের পরিবারের মুখ পুড়িয়েছিল। এরপর মণিও বিবাহিত হয়ে স্বামীর ঘর না করে তার প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চাইছিল। এতে আমাদের পরিবারের সম্মান কোথায় থাকতো বলুন তো? যখন আমি জানতে পারলাম মণি অনিলকে ছেড়ে আবার কাঞ্চনকে বিয়ে করতে চায়, তখন আমি তাকে অনেক বুঝিয়েছিলাম।
সে কথা তো শোনেইনি, বরং এই গয়না বেচে সে অন্যত্র বাড়ি কিনে থাকবে বলে আমায় হুমকি দেয়। বাবাকে দেওয়া প্রতিজ্ঞার কথা তাকে মনে করিয়ে দিলে সে বলে বাবার মৃত্যুর পর সেই প্রতিজ্ঞার কোনো মূল্যই নাকি তার কাছে নেই। এবার দেখুন কি আসপর্দা। তখনই আমি ঠিক করি মনিকে চিরতরে সরিয়ে দিয়ে পরিবারের সম্মান রক্ষা করব। শীতলবাবু, একটা কথা জানেন, সম্মান জিনিসটা এত ঠুনকো নয় যে দুজন মানুষ পরস্পরের মধ্যে ভালোবাসা খুঁজে পেলে তা নষ্ট হয়ে যাবে। দেশ এখন স্বাধীন হয়েছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলান। জেলে বসে ভাববার আশা করি অনেক সময় পাবে। এমন সময় দেখলাম ঘরে যুগলবাবু প্রবেশ করেছেন। তার হাতে একটা ফটো ফ্রেম, তাতে মনির ছবি। তিনি বারংবার হাত দিয়ে ছবিটা মোছার চেষ্টা করছেন। এরপর তিনি ফটোটা রুদ্রপ্রিয়র হাতে তুলে দিয়ে বললেন, মনি, আমার মনি। দেখলাম তার চোখের কোণে জল চিকচিক করছে। তারপর উনি ডান হাতটা বাড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে রুদ্রর মাথায় হাত রাখলেন। তারপরই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কলকাতায় আমরা ফিরে আসার পর 3 দিন কেটে গেছে। বৌঠানও গত রাতে দাদার কাছ থেকে ফিরেছে। আজ সকালে মেঘ কেটে গিয়ে আকাশ ঝলমল করছে। আমি বললাম, রুদ্র, শীতলবাবুর প্রতি তোমার সন্দেহ প্রথম কখন হলো? বৃশ্চিক, তোমার মনে আছে নিশ্চয়ই যে আমি মনির ঘর থেকে একটা খাতা নিয়ে এসেছিলাম। সে খাতায় মনি নিজের দাদার প্রতি তার ক্ষোভের কথা লিখে গেছে। দাদাজি শুধু পয়সার লোভে তার সাথে একজন মদ্যপ লম্পটের বিয়ে দিয়েছে সেটা সে মানতে পারেনি, তাই সে প্রতিবাদ স্বরূপ আবার কাঞ্চনের সাথে ঘর বাঁধবে ঠিক করে। এই নিয়ে দাদা যে তাকে রীতিমতো হুমকি দিয়েছে সেটাও সে লিখেছে। তার গয়নার প্রতি দাদার যে লোভ আছে সেটা তাকে অতসী দেবী জানিয়েছিলেন, তাই অতসী দেবী গয়নার বাক্সটা তার কাছে রেখে যায়। আর চাকতিটা যে রূপোর কৌটোর অংশ, সেটা তুমি কিভাবে জানলে? তোমার মনে আছে কি, জাহাজি যখন তার ব্যাগটা আমাদের উপর করে দিয়েছিল তখন এই রূপোর কৌটোটা আমি একবার দেখেছিলাম। তাতেই নকশা কাটা চাকতিটা লাগানো ছিল। কলকাতায় গিয়ে যখন ওনার কাছে জানতে পারলাম এর জোড়াটা উনি শীতলবাবুর কাছে বিক্রি করেছেন, তখন এই বিষয়টা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। অবশ্যই এর জন্য আমায় ওনার কাছ থেকেই হাতির দাঁতের কৌটো জোড়া কিনতে হয়েছে, তবে তাতে দুঃখ নেই, খাসা জিনিস। এ নাও, একটা তোমার আর একটা তোমার বৌঠানের। ধরো, এটা তোমার সময় মতন বাঁশি বাজানোর পুরস্কার। শুনছিলেন লেখক সাগর কুমার পাঠকের কলমে হত্যা প্রহেলিকা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।